রসুলপুর গ্রামে এক ইটভাটা ছিল। ইটভাটাটি অনেক আগে বন্ধ থাকলেও গ্রামের মানুষজন ইটভাটার কাছে ভূতের ভয়ে যেত না। শুনেছি আমার জামাইয়ের আগের বউ ইটভাটায় এক দুর্ঘটনাবশত আগুনে পুড়ে মারা গেছে। তারপর থেকে সবাই এই ইটভাটার কাছে এক মেয়েকে ঘুরতে দেখে। আমি এত কিছু জানি না, এখানে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না, এটাই জানি শুধু। তুইও চল। তুই যা, আমি আসছি একটু পর। তোর যেমন চাই তুই তাই কর, আমি গেলাম। তুমি মরে গিয়ে বেঁচে গেছো, আমি না পারছি বাঁচতে আর না পারছি মরতে। প্রতিদিন শফিক আর ওর বাড়ির লোকের অত্যাচার। কি বললি? শফিক? হ্যাঁ, কে কথা বললো? আমি সুমি। তোর আগে শফিক আমার স্বামী ছিল, আর তোরা সবাই ভুল জানিস। আমি ভুলবশত এখানে পড়ে মারা যায়নি। শফিক আমাকে এখানে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। বলছে কি? কিন্তু তুমি তো ভূত। হ্যাঁ, এ কারণে আমি আজ এমন। আমি মারা যাওয়ার পর আমার মা বাবা অনেক কষ্টে ধুকে ধুকে মারা যায়। ওকে নিজ হাতে শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তোমার সাথে কি হয়েছিল আমাকে বলা যাবে কি? ঠিক আছে, শোন তবে। বড় বৌমা, কোথায় তুমি? এদিকে এসো। জি মা, বলুন। এই দেখো, ছোট বৌমার বাড়ি থেকে সবার জন্য খাবার দাবার আর কতগুলো জামা কাপড় পাঠিয়েছে। তো তোমার বাবা আমাদের জন্য কবে এসব পাঠাচ্ছেন? কিন্তু মা, বাবাও তো আপনাদের জন্য কিছুদিন আগে অনেক কিছু পাঠালেন। কিছুদিন মানে? বলো, প্রায় মাস 3 আগে পাঠিয়েছিলেন। আরে তুমি ছোট বউকে দেখে কিছু শেখো। প্রতি মাসে মাসে ওর বাবাকে বলে আমাদের জন্য কত কিছু পাঠায়, আর তুমি এই বাড়ির বড় বৌমা হয়ে আমাদের সন্তুষ্ট করার জন্য তোমার বাবাকে বলে কিছু পাঠাও না। আচ্ছা মা, বাবাকে বলে দেখি কিছু করতে পারি কিনা। আপনি তো জানেনই বাবার অবস্থা এখন ভালো না, অভাব অনটনের মধ্যে আছেন। বিয়ের আগে তো ঠিকই বড় বড় মুখে বলেছিল আমাদের অভিযোগ করার মতো কোনো সুযোগ দিবেন না। এখন কাজের বেলায় সেসব কথা কোথায় গেল? অভাব অনটন একটু একটু সবার জীবনেই থাকে। নিজের মেয়ের সুখের জন্য ওসব একটু মানিয়ে নিতে হয়। তোমার বাবাকে এসব বুঝিয়ে বলো। আমি যাই, ছোট বৌমার বাড়ি থেকে পাঠানো শাড়িটা পরে দেখি। ভাই, তোমাকে খুঁজছিলাম। এই নাও তোমার নতুন পাঞ্জাবি। এখন আবার কিসের পাঞ্জাবি? গত মাসেই না একটা দিলি। আরে আমি দেইনি তো, আমার বউয়ের বাপের বাড়ি থেকে তোমার জন্য এই উপহারটা পাঠিয়েছিল। পাঞ্জাবিটা খুলে দেখো, পছন্দ হয় কিনা। অনেক সুন্দর, দেখেও বেশ দামি মনে হচ্ছে। দেখতে হবে না, কার বউ? ওদিকে আমার ভাবিকে দেখো, সেই যে গত ঈদে পাঞ্জাবি পাঠিয়েছিল, তারপর তো আর কোনো খবর নেই। এভাবে হলে কি চলে? মানুষ জিজ্ঞেস করলে নিজের মুখ দেখাতে পারি না। ভাবির আক্কেল জ্ঞান বলতে কি কিছুই নেই? কিছু বলো না ভাই। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুমি এসেছো, হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আরে রাখো তোমার খাবার, এখনই না, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো, কি বলবে? আব্বাজানের কি অবস্থা? তিনি জীবিত আছেন নাকি মরে গেছেন? এই কেমন কথা বলছো তুমি? সুস্থ সবল একটা মানুষকে নিয়ে কেউ এমন কথা বলে? বলবো না তাহলে কি বলবো? উনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি? আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, সেই কবে আমাদের জন্য জিনিস পাঠিয়ে এখন উধাও। তুমিও মায়ের মতো একই কথা বলছো। তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা কেমন। বাবা এখন এত কিছু কিভাবে পাঠাবে? আমি তো দামি কিছু পাঠাতে বলিনি। নিজের ভাইয়ের কাছে এসব কিছু পেয়ে অপমানিত হতে কার ভালো লাগে? তুমিই বলো। আচ্ছা, আমি মাকে যা বলেছিলাম তোমাকেও তাই বলছি। বাবার সাথে আলাপ করে দেখবো বাবা কি বলে। পরের দিন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাই। বাবা আমাকে দেখে অনেক খুশি হন। কতদিন পরে তোকে দেখছি, তুই কেমন আছিস মা? এই তো বাবা ভালো, তোমরা কেমন আছো? তোমরা আমার বাড়ি বেড়াতে গেলেই তো আমাকে দেখতে পারতে। কোন মুখ নিয়ে তোর বাড়ি বেড়াতে যাই বল মা? ব্যবসায় লোকসান হওয়ার পর থেকে আমার হাতে যে তেমন কোনো টাকা পয়সা নেই। তোর মাও অসুস্থ, চিকিৎসায় আটকে আছে এই টাকার অভাবে। তোর শ্বশুর বাড়ি গেলে তো আর খালি হাতে যেতে পারি না, তাই যাওয়া হয় না রে মা। ও আচ্ছা, আমি আসলে এসেছিলাম তোমার সাথে কিছু কথা বলতে। আরে আরে, সব কথা পরে হবে, হাত মুখ ধুয়ে ভেতরে আয় তো, আগে তোকে খেতে দেই। তোর মা আর বোনের সাথে কথা বল, আয়। আচ্ছা বাবা।
সুমি, তুই এসেছিস? ঘরে তেমন কিছু নেই, তাই আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাচ্ছি আমরা। তুই খেতে পারবি তো? কেন পারবো না মা, দাও খেতে দাও আমাকে। হা কর, তোকে খাইয়ে দেই। কতদিন হলো তুই আমার হাতে ভাত খাস না। আচ্ছা মা। এ কি, তোমার শাড়িটা তো দেখছি ছিঁড়ে গেছে। একটা নতুন শাড়ি কিনে নিলেই তো পারো, কতই বা টাকা লাগে। নেব, তোর বাবা আগে সব টাকা পাক, তারপর নিব। আমি খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পথে রওনা হলে বাবা আমাকে ডাক দেয়। মারে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস যে? আর কটা দিন থেকে গেলে কি হতো? না বাবা, অন্য আরেকদিন এসে অনেকদিন থাকবো। তুই যেন আমাকে কি বলতে চেয়েছিলি, বললি না তো? না, এমন কিছু না, আজ তাহলে আসি। দেখ সফি, তোর ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যে শাড়িটা আমার জন্য পাঠিয়েছে, দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ মা, সুমি ওর বাড়ি গেছে ওর বাবার সাথে এই বিষয়ে কথা বলতে। আমি নিশ্চিত আর কয়েকদিনের মধ্যেই এর থেকেও ভালো শাড়ি উপহার দেবে ওর বাবা। নিজের বউকে এত বলার কি আছে শুনি? আমার বউকে দেখো, বলার আগে সবকিছু নিয়ে আমার সামনে এসে হাজির করে। আমার কাছ থেকে কিছু শেখো ভাইয়া, বউকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। কি বললি? এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে নিজের বউকে নিয়ন্ত্রণ করা? আরে আরে, করছিস কি? তোর ছোট ভাইয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস কেন? তো তুমি শোনোনি ও কি বললো? বড় ভাইকে এভাবে অপমান। না বুঝে বলে ফেলেছে, ওকে ছেড়ে দে। কি হয়েছে? এই তো তুমি চলে এসেছো। তুমি আমার ছোট ভাইকে বলে দাও যে তুমি তোমার বাবাকে আমাদের উপহার দেওয়ার কথা বলে এসেছো। না, আমি কিছু বলিনি বাবাকে। বলনি? কিন্তু কেন বলনি? মা বাবা নিজেরাই অনেক অভাবে আছেন, তাদের দ্বারা এখন তোমাদের কিছু দেওয়া সম্ভব না। কি বললি তুই? তার মানে আমার ভাই ঠিকই বলেছিল, তোকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আজ আমি আমার ভুল শুধরে নেব। শফিক উঠোনে আমাকে সবার সামনে মারে, তারপর আমাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে তালা লাগিয়ে দেয়। তুমি আমাকে আটকে রাখলে কেন? আমাকে যেতে দাও বলছি। যতদিন পর্যন্ত না তোর বাপ আমার প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘরেই আটকে থাকবি তুই। একটা দানা পানিও জুটবে না তোর কপালে। এই তো ভাইয়া, এতদিনে একটা কাজের মতো কাজ করেছো। এবার ভাবি আর ভাবির বাসার লোকেদের শিক্ষা হবে। কি বললে? আমার মেয়েকে উপহার পাঠায়নি বলে তাকে একটা ঘরে আটকে রেখেছে ওরা? হ্যাঁ কাকু, আমি নিজের চোখে দেখে আসলাম একটু আগে। আমার মেয়েটা আমার জন্য শ্বশুর বাড়িতে এভাবে কষ্ট পাচ্ছে, আর আমাকে সেটা বাবা হয়ে সহ্য করতে হবে। হে বিধাতা, এভাবে আর কতদিন? আমি বলি কি, আমার এই কানের সোনার দুলগুলো বিক্রি করে ওরা যা চায় তুমি তাই ওদের দাও, আর আমার মেয়েটাকে ওদের হাত থেকে বাঁচাও। কিন্তু কোনো কিন্তু না, যাও, দেরি করো না আর। ঠিক আছে। ভাইয়া, ভাবির বাড়ির লোকেরা এসেছে, সাথে অনেক জিনিসপত্র এনেছে মনে হয়। দেখেছো, বলেছিলাম না, ভাবিকে নিয়ন্ত্রণে আনতে পারলেই সবকিছু পেয়ে যাবে। হয়েছে, এখন এসব কথা বাদ দে, ওদেরকে আজ আসতে দে। কেমন আছো শফিক? অনেকদিন পর তোমার সাথে দেখা। জি বাবা, ভালো। মা, সুমির ঘরের দরজাটা খুলে দাও তো। বাবা, আপনি আবার আপনার সাথে এত কিছু কেন আনতে গেলেন? আসুন আসুন, ভেতরে আসুন। মা, তুমি কখন এলে? মা সুমি, তুই ঠিক আছিস তো? তোর চোখ মুখ কেমন লাল হয়ে আছে। ওরা তোকে বেশি কষ্ট দেয়নি তো? না মা, তেমন কিছু না। তুই কোনো চিন্তা করিস না, ওরা যা চায় সব নিয়ে এসেছি আমরা। এখন আর ওরা তোকে কষ্ট দিবে না। এত টাকা কোথায় পেলে তোমরা? আর তোমার কানের দুলগুলো কোথায়? ওগুলো বিক্রি করেই তো তোদের জন্য। কেন মা, তুই ওসব বুঝবি না, আমাদের কাজ আমাদেরকে করতে দে। তুই সুখে থাক, আমরা শুধু এটাই চাই। আমার মা বাবা সেখান থেকে চলে যাওয়ার পরদিন আমি ব্যাগ গোছানো শুরু করি। একই, কোথায় যাচ্ছ তুমি? তোমার বাবা তো আমরা যা চেয়েছিলাম তা দিয়েই দিয়েছে, এখন আর কোথাও যেতে হবে না তোমার। আমি আর তোমার সাথে সংসার করব না। বিয়ের সময় আমাকে যত টাকা দেওয়ার কথা ছিল সে টাকাটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো আর চলো বাইরে গিয়ে আমরা একটু আলাপ করি। তুমি আমাকে ইটের ভাটার কাছে নিয়ে এলে কেন? এখানে মানুষজন অনেক কম, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আর একে তো তুমি আমার গায়ে হাত তুলো, তাছাড়া আবার আমার অসহায় মা বাবাকে বাধ্য করো তোমাদের জন্য উপহার পাঠাতে। তুমি আমাকে আমার টাকা দিয়ে দিও, আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। দেব না? কি করবি তুই? একটা টাকাও আমি দিতে পারবো না তোকে। আমাকে ভয় দেখাতে চাস তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ
শফিক আমাকে টানতে টানতে ইটভাটার আগুনের কাছে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দেয়। আশেপাশে তখন কেউই ছিল না। এই ঘটনা শফিক তার বাড়িতে জানার পর বাড়ির মানুষ এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। আমার হত্যার আর বিচারও হয় না। শুনলাম তোমার সব কাহিনী। তোমার কাহিনীর সাথে আমারও বেশ মিল আছে। না জানি শফিক কবে আমাকেও এভাবে মেরে ফেলে। তুমি এক কাজ করো, শফিককে যেভাবে হোক এখানে আনার ব্যবস্থা করো। বাকিটা আমি দেখে নেব। ও যতদিন বেঁচে থাকবে ও আর ওর পরিবার অন্য কারো জীবন নষ্ট করবে। তার চেয়ে বরং আমরাই ওকে মেরে অন্যের জীবন বাঁচাই। ঠিক বলেছ। আমি আজকে বিকেলের মধ্যে ওকে এখানে নিয়ে আসব। ওই খুনি অবশেষে ওর শাস্তি পাবে। বিকেল হলে রোনা ভুলিয়ে ভালিয়ে শফিককে ইটভাটার কাছে আনে। কোথায় তোমার বয়স্ক চাচা আর তার কাছে ফলমূলে ভরা ভারী বস্তা? এই তো, আর একটু সামনে চলো। এই কুরবানিতে কিন্তু তোমার বাবাকে বলবে আজ তো একটা গরু দিতে। ওসব খাসি টাসি চলবে না এবার। সব পাবে, একটু সামনে গিয়ে দেখো তো। আরে তুমি তাহলে এলে অবশেষে। কতদিন অপেক্ষা করেছি তোমার এই চাঁদ মুখখানা দেখার জন্য। অবশেষে দেখা পেলাম। এখন তো আর ভুলেও এই পথে আসো না তুমি। তুমি কিন্তু কিভাবে? তোমাকে না নিজেতে মেরেছিলাম আমি। এর প্রতিশোধ নেওয়ার জন্যই তো আমি তোমার মুখোমুখি হলাম। সব ধন্যবাদ তোমার ওই নতুন বউয়ের। তার মানে তোরা দুজন মিলে? তবে রে, আজ তো তোকে মারতে মারতে মেরেই ফেলবো আমি। শফিক তার বউয়ের গায়ে হাত ওঠাতে যেতেই সুমিতার লম্বা হাত করে শফিকের পা টেনে ধরে। আর শফিক নিচে পড়ে যায়। সুমিতাকে টেনে নিয়ে ইটভাটার ভেতরে ফেলে দেয়। না না না। আজ থেকে আমি আর তুমি দুজনেই মুক্ত। তোমাকে অনেক ধন্যবাদ আমার আত্মাকে মুক্ত করার জন্য। ভাই, তোর বাবা মা বেঁচে থাকলে আজ হয়তো এমনটা হতো না। তখন দেখতি আমাদের সংসার দুধে ভাতে চলতো। থাক না এসব কথা বলে তুমি আর মন খারাপ করো না। ভাগ্যে যা ছিল তাই তো হবে বলো। ভাগ্যে লেখা কেই বা খণ্ডাবে বলো। এবার আমি চলি গো, নইলে আবার ফিরতে আমার দেরি হয়ে যাবে। তিতাস সবজির ঝুড়ি মাথায় করে হাটে চলে গেল। সব টাটকা সবজির সে খুব ভালোই দাম পেল। আরে বাহ, সব সবজিগুলো আজ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল আর খুব ভালোই দাম পেলাম। 1 পয়সা দিয়ে আমি বরং দাদিমার জন্য পান কিনে নিয়ে যাই। পান খেতে যে দাদিমা বড্ড ভালোবাসে, অথচ পয়সার জন্য বলতে পারে না। পান নিয়ে তিতাস বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই মোড়লের বাগানের কলা দেখে তিতাসের বড্ড খেতে ইচ্ছে হলো। আহা, গাছে কত সুন্দর সুন্দর কলা। কলা খেতে আমার যে বড্ড ইচ্ছে করছে। আমি যে কখনোই কলা খাইনি। দাদিমা বলেছে মোড়লদের বাড়ির বিয়েতে নাকি কলা দেয়, আর সেই কলার নাকি খুব স্বাদ। ইস, আমি যদি একটা কলা খেতে পারতাম। কি রে ছোকরা, বাগানের দিকে তাকিয়ে তুই এমন ঢোক গিলছিস কেন? আমার বাগানের কলার দিকে তুই কিনা নজর দিচ্ছিস? তোর সাহস কম নয়। না মানে, এমন পাকা কলা আমি এর আগে কখনো খাইনি, তাই আর কি একটু দেখছিলাম। ও এই কথা, বাবুর বুঝি কলা খাওয়ার বড্ড শখ হয়েছে। তা বলি, পকেটে কি কোনো পয়সা আছে? না, তা তো নেই। যা ছিল তা দিয়ে এই আনাজ আর এই পান কিনেছি। পয়সা যখন নেই তাহলে আবার কলা দেখে এত লোভ হচ্ছে কেন বাবুর বলতো? জানিস কলার কত দাম? দূর হ এখান থেকে। তোকে এক হাট থেকে কিনে অন্য হাটে বিক্রি করলেও তো এই কলার দাম হবে না। যা যা এখান থেকে। ফের যদি তোকে আমি কখনো এই বাগানের আশেপাশে ঘুরঘুর করতে দেখি, তবে মেরে পা একদম ভেঙে দেব। এতগুলো কলা বাগানের আশেপাশে তো পড়েই আছে। একটা কলা দিলে কি কলা কম পড়ে যাবে? আমি তো কলা খেতেও চাইনি, শুধুমাত্র দেখছিলাম। তার উপর উনি এমন আচরণ করলেন। মন খারাপ করে তিতাস বাড়িতে ফিরে এলো।
আনাজ আর পান দেখে দাদিমা তো ভীষণ খুশি হলো, কিন্তু তিতাসের মুখের অবস্থা ছিল খুবই খারাপ, যেন এখনই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। কি হয়েছে রে তিতাস, তোর মুখটা অমন ভার কেন? ও কিছু নয়, তুমি বরং রান্না চাপাও, আর আমি বাগানের গাছগুলোতে পানি দিয়ে আসি। আস্তা আস্তা, বেশ। তিতাস বাগানের গাছগুলোতে পানি দিল, তারপরে আম গাছের কাছে এসে আম গাছেও পানি দিল। দাদিমা বলেছিল আমার জন্মদিনেই আমার বাবা তোকে এখানে এনে লাগিয়েছিল। ছোট থেকে তুই তো আমার বন্ধু, তোকে আমি সব কথা খুলে বলবো। আজ কি হয়েছে তুই জানিস? সব তো শুনলি, এবার তুই বল, আমাদের যদি একটা কলা গাছ থাকতো। তিতাস, আরে ও তিতাস, বন্ধুর সাথে গল্প গুজব হলো বুঝি। এবার আয় তো আয়, ঘরে বসে একটু বিশ্রাম নিবি চল। রাত যে নেমে আসছে, আজ তো আবার কুপিরও তেল নেই। তাড়াতাড়ি করে খেয়ে একটু ঘুমিয়ে পড় দাদু ভাই। আসছি গো দাদিমা, আসছি। বাপরে বাপ, কলা তো নয় যেন সোনা। একটা কলা কিনতে আমায় 4 দিনের টাকা সঞ্চয় করতে হয়েছে। আজ তো আমি মজা করে কলা খাবো। অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা দাদিমাকে দেব। আর কলার খোসা ধুয়ে কিছুটা পানি আম গাছ আর কিছুটা পানি সবজির খেতে দেব। অনেক মজা হবে। তোর সাহস তো কম নয় রে ছোকরা, তুই কিনা আমার বাগানের কলা চুরি করে নিয়ে যাচ্ছিস। আমি আবার কেন কলা চুরি করতে যাব? আমি তো এই একটি কলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ওরে বেটা, চুরি করে আবার মিথ্যে কথা বলা হচ্ছে, তার উপর আবার আমার মুখে মুখে কথা। আমি কিনা আমার বাগানের কলা চিনবো না? দে কলাটা, আমাকে দিয়ে দে, দিয়ে দে বলছি, দে। কেন? আমার তো কেনা কলা, এটা আবার আমি আপনাকে কেন দেবো বলুন তো? আপনার বাগানে তো এত কলা, ইচ্ছে হলে আপনি সেগুলোকে খান। তবে রে, মোড়ল তিতাসের গালে একটা থাপ্পড় দিয়ে কলাটা কেড়ে নিল। আমি চুরি করিনি, আমার কলাটা আপনি আমাকে দিয়ে দিন মোড়ল মশাই, চুরি করিনি আমি, আপনি আমাকে ভুল বুঝছেন। চোর কি আর কোনোদিনও স্বীকার করে যে সে চুরি করেছে? দুদিনের ছোকরা এসেছে মোড়লকে ঠিক আর ভুল বোঝাতে। যা, ভাগ এখান থেকে, নইলে আরো কটা বসিয়ে দেব। এরপর তিতাস মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলো। ওর গালে তখনও মারের দাগ দেখা যাচ্ছে। আম গাছটির নিচে বসে তিতাস অঝরে কাঁদছিল। তখন তার কাছে তার দাদিমা চলে এলো। তিতাস, ও তিতাস, তুই কি পান এনেছিস দাদু ভাই? আরে আরে, এ কি তোর গালে এমন মারের দাগ কেন রে? তোরই বা কি হয়েছে? ও ভাবে তুই কাঁদছিস কেন? দাদিমা, তোমার জন্য আমি একটা জিনিস উপহার নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে মেরে ওই মোড়ল সেটা কেড়ে নিল, আর আমাকে কিনা চোর অপবাদ দিল। আমি তো না বলে কোনো কিছু কখনোই নেই না গো। বিনা দোষে আমাকে কেন মারলো দাদিমা? কাঁদিস না রে দাদু ভাই, কাঁদিস না। ক্ষমতা থাকলে মানুষ আর নিজেকে মানুষ মনে করে না। চল দাদু ভাই চল, আমি তোকে নিজের হাতে ডাল ভাত মাখিয়ে খাইয়ে দেব। চল, আয় রে দাদু ভাই আয়। সকাল থেকে তো তোর পেটে দানা পানি কিছুটি পড়েনি। রাগ করে থাকিস না, আয় দাদু ভাই আয়। তিতাসের কান্না দেখে সেখানে একটা সাধু এলো। সাধু তিতাসের কান্না দেখে সবটা বুঝতে পারলো। যখন অত্যাচার অধিক হয়ে ওঠে, তখন তার বিনাশ স্বয়ং ঈশ্বর করেন। তুমি কেঁদো না বাছা, আমি তোমাকে এমন একটা অস্ত্র দিতে পারি যাতে করে তোমার ভালো এবং পুরো গ্রামবাসীর ভালো হতে পারে। কিন্তু কিন্তু কি সেটা?
আমি একটা মন্ত্র জানি, যে মন্ত্র দ্বারা যে কোনো গাছ থেকে যে কোনো ফল পেড়ে খাওয়া যায়। আর আমি এও জানি কলা খাওয়া তোমার বড্ড ইচ্ছে। তবে আমি তোমাকে এমন একটা উপায় বলতে পারি, যে উপায়ের দ্বারা তুমি কলা খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। এ কি, আপনি আবার এ কি সব কথা বলছেন সাধু বাবা? এমনটা আবার কোনোদিনও হয় নাকি? এই পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে, আমরা আর কটার খবর রাখি বলো তো? হিম ত্রিম হাঁসের ডিম, সময় হলে আসবে আম, আসবে আম বছর জুড়ে, সময় হলে রবে কলা, কলা ধরবে আম গাছে, দেখা দেবে রাত্রি নিশীতে, খুলবে ভাগ্য জমবে মজা, আসবে সুদিন। সাধুর কথা মতোই আম গাছে ধরলো কলা। কি আম গাছে কিনা কলা, তাও আবার এত এত কলা! এই সব কিছুই হচ্ছে তোমার। যাও, তুমি এই কলাগুলোকে পেরে নাও। কিন্তু সাধু বাবা, আপনি যে বললেন কলা নাকি রাতে দেখা দেবে, আগামীকাল থেকে রাতেই কলা পাবে। এখন এইগুলো বিক্রি করে নিজের সুদিন ফিরিয়ে নিয়ে এসো। আর একটা কথা সব সময় মনে রাখবে, অসহায় মানুষদের সব সময় সাহায্য করবে। আপনার এমন উপকারের কথা আমি কখনোই ভুলবো না সাধু বাবা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আমি চলি, তোমরা ভালো থেকো। তিতাস গাছ থেকে সব পাকা কলাগুলো পেড়ে নিল, আর দাদিমা সেইগুলো ঝুড়িতে ভরে রাখলো। আয় তিতাস আয়, আগে মন ভরে কটা কলা খেয়ে নে, তারপর বাকি কলাগুলো বাজারে বিক্রি করতে যাবি। আর কোনো অসহায় ব্যক্তিকে দেখলে অবশ্যই তাকে কলা খেতে দিবি। কলার দাম যে 2 আনা, বুঝতে পেরেছিস তো? তুমি একদম ঠিক কথা বলেছো দাদিমা, কলার এত দামের জন্য কেউই কলা কিনতে পারে না। এসো দাদিমা এসো, তুমিও কলা খাও। তিতাস ও তার দাদিমা মন ভরে কলা খেলো। তারপর তিতাস সেই বাকি কলাগুলোকে নিয়ে বাজারে চলে গেল। কলা নিয়ে যান, কলা 2 আনা হালি, নিয়ে যান নিয়ে যান। আসুন আসুন, কলা নিয়ে যান, কলা 2 আনা হালি। এ কি, এত সস্তা দামে কিনা কলা! দাও বাবা দাও, আমাকে 2 হালি কলা দাও। কলাগুলো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কাকা, একদম ভালো কলা, সদ্য পেয়েছি, নিয়ে যান আপনি। এই নাও 4 পয়সা। এইভাবে বেশ কিছুদিন চলল। মোড়লের কলা বাগান এক পর্যায়ে মৃত হয়ে গেল। হায় হায় রে, আমার কলা বাগানে আবার কার এমন নজর পড়লো! কলা বাগানের গাছগুলো একদম শুকিয়ে মৃত হয়ে গেছে। এবার আমার দিন কি করে চলবে? যাই, গিয়ে বরং নতুন কলার গাছ নিয়ে আসি। মোড়ল সে বাজারে গিয়ে দেখলো তিতাস কলা বিক্রি করছে, আর লোকেরা ভিড় করে সেই কলা কিনছে। কালকের কলাগুলো বেশ ভালো ছিল, একদম সস্তায় পেয়েছি। দাও দেখি দাও, আজকে 2.5 হালি কলা দাও। এই নাও কাকা, তোমার কলা। আজ তো সব কলা বিক্রি হয়ে গেছে, কাল বরং আমি আবারও আসবো। আর আজ বরং আমি দুধ কিনে বাড়িতে নিয়ে যাব, দুধ কলা দিয়ে মেখে মেখে ভাত খাবো। আরে আরে, এ তো দেখছি ওই হাঁপাতে ছেলেটা। ওই হাঁপাতে ছেলেটা আবার কিনা কলা বিক্রি করছে। ওর তো কোনো কলার গাছ নেই, তাহলে এতগুলো কলা এই ছেলেটা পেলো কোথা থেকে? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। তিতাস, আরে ও তিতাস, তুই ঘুমিয়ে গিয়েছিস নাকি রে দাদু ভাই? না গো দিদি ভাই, আমি তো ঘুমোইনি। রাত তো হয়ে এলো, চল কলাগুলো পেড়ে নিয়ে আসি। এরপর ওরা দুজন কলাগুলো পাড়তে গেল।
ওরা কলা পেড়ে ঘরে নিয়ে গেল। আর আড়াল থেকে মোড়ল মশাই এই সব কিছু দেখলো। এইবার মোড়ল এলো সেই আম গাছের কাছে। এই আম গাছ, দে, আমাকেও কলা দে, বেশি বেশি করে কলা দে, দে, দে বলছি। সে ওই গাছে আর কোনো কলা দেখতে পেল না। আমি হলাম এই গ্রামের মোড়ল, অনেক দামি মানুষ। তুই আমার মতো একজন নামি দামি মানুষের কোনো কথা শুনছিস না? দে, দে বলছি, আমাকে কলা দে। কি হলোটা কি? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আজ তো আমি তোকে কেটেই ফেলবো। এইবারও মোড়লের কথায় গাছের একটা পাতাও নড়ল না। এবার তো মোড়ল ভীষণ রেগে গেল। সে আরো জোরে চিৎকার করতে শুরু করলো। এবার ঘর থেকে তিতাস এবং তার দাদিমা বাইরে বেরিয়ে এলো। এই কি কি মোড়ল মশাই, এত রাতে কিনা আপনি, তাও আবার এখানে? তোদের কলা পাওয়ার রহস্য আমি জানি। ওই গাছকে বল আমাকে কলা দিতে, নইলে কিন্তু আমি তোদের ঘর জ্বালিয়ে দেব, আর তোরা পুড়ে মরবি। আম গাছ, মোড়ল মশাই আমাদের আঙিনায়, আর সাধু বাবা বলেছিল কাউকে যেন আমরা খালি হাতে না ফিরিয়ে দেই। তুই তো আমাদের সাথেই আছিস, বল মোড়ল মশাই যা চায় তাকে দিয়ে দে। তখন গাছ থেকে পিছে বেরিয়ে এলো, আর অনেকগুলো পিছে মোড়লকে তাড়া করতে লাগলো। ওরে বাবা রে, পালাও পালাও রে বাবা, পালাও, ওরে বাবা।